Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে রয়্যালিটি অ্যাকাউন্টসের আরেকটা অঙ্ক দেখাবো। এই অঙ্কটা রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্সে 1986 সালে আসছিল। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনই বলা যেতে পারে। কঠিন বলতে এক লাইনের কঠিন। জাস্ট এই অঙ্কটাতে একটা নতুন জিনিস আছে, যে এই লাইনটা আর কি। তো আমি ব্যাখ্যা করব, দেখবা যে খুব ইজি হবে। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। তো চলো আমরা প্রথমে অঙ্কটা পড়ি কি বলছে। এ কোম্পানি লিজড এ কয়লারে, একটা কোম্পানি একটা কয়লার খনি লিজ নিছে। দ্য ডিড রেন্ট ওয়াজ 51,000 এ ইয়ার। প্রতি বছরে চুক্তির মধ্যে ভাড়া উল্লেখ আছে কত? 51,000। মানে এটাই হচ্ছে নর্মাল রেন্ট বা মিনিমাম রেন্ট এই ইয়ার। মার্জিন ইনটু এ রয়্যালিটি অফ টাকা 20 পার টন। মানে প্রতি টন উত্তোলন করার জন্য রয়্যালিটি দিতে হবে 20 টাকা। অফ কয়েল রেজড, যে কয়েলটা মানে কয়লাটা উত্তোলন করা হবে তার উপরে। উইথ দ্য রাইট অফ রিকাপিং, এই এর মধ্যে রাইট থাকবে, একটা অধিকার থাকবে। কিসের অধিকার? রিকাপিং, পুনরুদ্ধার অধিকার থাকবে। শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি টাকাটা পুনরুদ্ধার সুযোগ থাকবে। অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরেই এই সুযোগটা থাকবে। প্রত্যেক বছরের ঘাটতি টাকাটাই উদ্ধারের সুযোগ থাকবে। তো উদ্ধারের সুযোগটা কিরকম? যে ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, মানে যে ইয়ারে ঘাটতিটা হবে তার পরবর্তী, তার পরবর্তী 3 বছরের মধ্যে এই ঘাটতি টাকাটা উদ্ধার করা যাবে। ইফ এনি ইয়ার, যদি কোনো বছরে দ্য নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেইন, যদি কোনো বছরে নর্মাল রেন্ট বা মিনিমাম রেন্ট, নর্মাল রেন্ট বলতে মিনিমাম রেন্টকে বোঝানো হচ্ছে, নর্মাল রেন্ট বা মিনিমাম রেন্ট নট অ্যাটেইন, অর্জন করা না যায়। ডিউ টু স্ট্রাইক, কিসের কারণে? স্ট্রাইক মানে হরতাল বা অবরোধের কারণে। অর অ্যাক্সিডেন্ট, অথবা দুর্ঘটনার কারণে যদি অর্জন করা না যায় তাহলে কি হবে? ইট ওয়াজ এগ্রিড, এটা চুক্তিবদ্ধ হলো, মানে তারা চুক্তি করলো যে দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউসড, মিনিমাম রেন্ট কি করা হবে? রিডিউসড, কমিয়ে আনা হবে। ইন প্রপোর্শন টু দ্য লেংথ অফ দ্য স্টপেজ, যে সময়টা বন্ধ থাকবে উৎপাদন সেই সময়টাতে প্রপোর্শন, আনুপাতিক হারে কমিয়ে আনা হবে। দ্য আউটপুট ওয়াজ এস ফলোস। ওকে, আমি আগের লাইনটা আরেকবার বলছি। আমরা তো এত পূর্বের অঙ্কতে কি জানছিলাম? যে মিনিমাম রেন্ট 51,000। তো কোনো মাসে যদি মিনিমাম রেন্ট বা রয়্যালিটি 51,000 টাকার কমও হয়, কিন্তু এই যে মালিক বা যে কয়লার খনির মালিক বা যে কপিরাইটার, যার নামে কপিরাইট, তাকে আমরা কি দিতে হবে? 51,000 দিতে হবে, ঘাটতি সহ দিতে হবে। তো এই অঙ্কের মধ্যেও ঘাটতি সহ দিতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, যদি ঘাটতিটা যে বছরে হয় ওই বছরে যদি ঘাটতির কারণটা হিসাবে দেখানো হয় বা ঘাটতির কারণ এরকম হয় যে স্ট্রাইক অথবা অ্যাক্সিডেন্টের কারণে যদি ঘাটতি হয়, তাহলে ওই বছরের জন্য মিনিমাম রেন্টটা 51,000 টাকা না দিলেও চলবে, ওইটা আনুপাতিক হারে কিছুটা কমিয়ে আনা যাবে, এটাকে একটু কমিয়ে ফেলা যাবে আর কি। ওকে, তারপরে কি বলছে দেখো। দ্য আউটপুট ওয়াজ এস ফলোস, নিচে আউটপুট
হিসাবগুলো দেওয়া হলো। প্রথম বছরে 1300 টন, দ্বিতীয় বছরে 2100 টন, তৃতীয় বছরে 2300 টন, চতুর্থ বছরে 3400 টন এবং পঞ্চম বছরে 2400 টন, আর ষষ্ঠ বছরে 4000 টন। এখানে আরেকটা কথা বলছে, ইন ফিফথ ইয়ার, পঞ্চম বছরে দেয়ার ওয়াজ এ স্ট্রাইক। কি ছিল? একটা অবরোধ ছিল বা হরতাল ছিল, অফ 3 মান্থ। কত মাসের জন্য? 3 মাসের জন্য। ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ, অফ 3 মান্থ, 3 মান্থ, ফর হুইচ, যার কারণে প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ, যার কারণে প্রোডাকশন কি ছিল? স্থগিত ছিল। শু দ্য নেসেসারি অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ দ্য কয়লারি কোম্পানি। কয়লারি কোম্পানির বইতে আমরা কি করব? হিসাব করব, জাবেদা দেব। তো এই কোম্পানির পক্ষে আমরা জাবেদা হিসাব করব। তো আমাদেরকে যদি এখানে বলতো শু দ্য নেসেসারি, না যে বলতো যে রেকর্ড দ্য ট্রানজ্যাকশন, যদি লেনদেনটাকে রেকর্ড করার জন্য বলতো তাহলে আমরা শুধু জাবেদা দিলে চলতো। আর যেহেতু এখানে বলছে শু দ্য নেসেসারি অ্যাকাউন্টস, প্রয়োজনীয় হিসাব দেখাও, তাহলে প্রয়োজনীয় হিসাব বলতে জাবেদা এবং খতিয়ানকে বোঝাবে। বিশেষ করে খতিয়ানকে বোঝাবে, জাবেদা না হলেও চলবে। বাট জাবেদা ছাড়া খতিয়ান করাটা কিন্তু একটু কঠিন। আর জাবেদা যদি করা হয় তাহলে জাবেদা থেকে খতিয়ান করাটা একদম মামুলি, পানি ভাতের মতো ব্যাপার, কোনো ব্যাপারই না এটা। মানে জাবেদা থেকে খতিয়ান করাটা। তো আমরা প্রথমে জাবেদাটা করব, তারপরে খতিয়ান করব। তবে হ্যাঁ, তোমরা যখন 4-5টা 8-10টা অঙ্ক করে ফেলার পরে দেখবা যে তোমরা জাবেদা ছাড়াই সরাসরি খতিয়ান করতে পারো। তবে তার জন্য একটু এক্সপার্ট হতে হবে। তো আমরা এখন প্রথমে শুধু খতিয়ান করব না, প্রথমে আগে আমরা জাবেদা করব, তারপরে খতিয়ান করব। খতিয়ান করাটা খুব ইজি জাবেদা করতে পারলে। ওকে, চলো আমরা এখন জাবেদা করব। তবে জাবেদা করার আগে আমাদের মনে আছে আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে, রয়্যালিটির উপরে একটা অ্যানালাইসিসের ঘর করতে হবে। সেখানে আমরা এই পুরো অঙ্কটার উপরে একটা সামারি করব। তো মনে রেখো, এই সামারিটা কিন্তু অঙ্কের পার্ট না, তারপরে এটা ছাড়া অঙ্কটা করা যাবে না, কারণ এটা ছাড়া অঙ্কটা করতে গেলে খুব ভেজাল হবে। তো এই কারণে এটা করে নিতে হয়। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে এটার ঘরটা সম্পর্কে দেখাইছিলাম, এই ক্লাসে তো আর ঘর দেখাবো না, সরাসরি আমি আগেই ঘর করে রাখছি, জাস্ট এখন এন্ট্রিগুলো বসাবো। তো চলো আমরা এখন শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের ঘর, অ্যানালাইসিস অফ রয়্যালিটির ঘর। তো প্রথমে মাস, তারপরে আউটপুট টনস, তারপরে অ্যাকচুয়াল রয়্যালিটি, তারপরে মিনিমাম রেট, তারপরে শর্ট ওয়ার্কিং, তারপরে রিক্যাপ্ট, তারপরে শর্ট ওয়ার্কিং নট রিক্যাপ্ট, তারপরে অ্যামাউন্ট পেয়েবল। আর এদিকে যত বছর হবে বা যত মাস হবে তত হবে। তবে এই অঙ্কটা মাসের না, এই অঙ্কটা বছরের, তো এই কারণে আমরা মান্থ লিখবো না, এখানে ইয়ার লিখবো। ওকে, তার মানে এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ডট ডট ডট। ওকে, এবারে আউটপুট টনস আমরা এই ঘরে বসাবো ক্রমান্বয়ে। ওকে, আউটপুট টনটা একবার দেখে নিই, কি ছিল? 13, 21, 23, 34। 13, 21, 23, 34। ওকে, 1300, 2100, 3400, সরি 3400 ছিল না, অন্য কিছু ছিল। 13, 21, 23, তারপরে ছিল 34। ওকে, 13, 21, এটা ছিল চতুর্থ বছরে 3400, আর এটা ছিল 2300। 13, 21, 23, 3400, তারপরে হচ্ছে 2400 এবং 4000 টনস। তারপরে এখানে 2400 এবং 4000। ওকে, অ্যাকচুয়াল রয়্যালিটিটা কত? তাহলে আউটপুট টন ছিল এত, তাহলে প্রতি টনে কত করে দিতে হবে আমাদেরকে? প্রতি টনে দিতে হবে 20 টাকা করে। ওকে, আমরা হিসাব করে বসিয়ে ফেলবো। 20 টাকা করে হলে প্রতি টনে কত হবে খেয়াল করো। তেরোশো টনের জন্য 1300 গুণ 20, তাহলে কত হলো? 26,000।
ওকে 26,000, তারপরে কত হচ্ছে 2100 কি গুণ 20, 2100 গুণ 20 সমান কত হলো 42,000। তাহলে এই মাসে হচ্ছে 42,000। তারপরে 2300 গুণ 20, তার মানে 46,000। তারপরে 3400 গুণ 20 কত হলো 68,000। তো 2400 দুগুণে 48,000 হবে, এটা 40,000, আর এটা 4,000, 80,000 হবে। তাহলে 4,000 গুণ 20 সমান 80,000। ওকে, আমরা এখানে লিখে ফেললাম 80,000। আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি আমরা হিসাব করে ফেললাম। তারপরে মিনিমাম রেন্ট লিখতে হবে। মিনিমাম রেন্ট কোনটা? মিনিমাম রেন্ট হচ্ছে নর্মাল রেন্ট, এটাই 51,000। তো আমরা এখানে মিনিমাম রেন্টের পরে 51,000 লিখব, এটার মধ্যেও 51,000 লিখব, এটাতেও 51,000 লিখব, এটাতেও 51,000 লিখব। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছিল কি পঞ্চম বছর নিয়ে একটা কথা আছে। পঞ্চম বছরে যেহেতু শর্ত ছিল কি রিক্যাপ করার জন্য, মানে সরি, মিনিমাম রেন্টের টাকাটা কনসিডার করা হবে যদি অ্যাক্সিডেন্টের কারণে উৎপাদন স্থগিত থাকে। আর এখানে বলছি যে পঞ্চম বছরে স্ট্রাইক ছিল, দুর্ঘটনা হয়েছে, মানে স্ট্রাইক তো একটা দুর্ঘটনায় একটা হরতাল ছিল বা অবরোধ ছিল, এই কারণে পঞ্চম বছরে যথেষ্ট উৎপাদন করা যায় নাই, এই কারণে ঘাটতি ছিল। তাহলে এই বছরের জন্য মিনিমাম রেন্টটা একটু আলাদাভাবে বিবেচনা করতে হবে। তো পঞ্চম বছরে দেখো পঞ্চম বছরে উৎপাদন ওকে দেখো আমরা কোথায় ছিলাম। পঞ্চম বছরে আমাদের একটা স্ট্রাইক ছিল। তো পঞ্চম বছরের মিনিমাম রেন্ট কত ছিল? ও সরি, এখানে যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে কত মাসের জন্য, 3 মাসের জন্য ছিল স্ট্রাইকটা। তো আমরা এখানে মিনিমাম রেন্টের ঘরে এটা যেহেতু 51,000 টাকা ছিল, দেখো আমি এটা লিখি, মিনিমাম রেন্ট অফ কিভাবে হিসাব করব এটা আমরা? আমাদের 51,000 টাকা হচ্ছে 1 বছরের জন্য। তো আমরা যদি এটাকে ভাগ করি 12 দিয়ে, তাহলে প্রতি মাসে কত হবে? তাহলে 51,000 ভাগ, তাহলে প্রতি বছর মানে মাসে হচ্ছে 4,250 টাকা। আবার দেখো 4,250 টাকা, তাহলে প্রতি মাসে 4,250 টাকা। তাইলে কনসিডারেশন অফ ফিফথ মান্থ কত হবে? কনসিডারেশন হবে যেহেতু 3 মাসের ছিল, তাহলে 4,250 টাকা হচ্ছে 1 মাসের জন্য, আর 3 মাস ছিল বন্ধ, 3 মাস স্ট্রাইক ছিল, তাহলে 3 মাস কনসিডার করা হবে। 3 মাস কনসিডার করা হলে 3 মাসের জন্য কত টাকা কনসিডার করা হবে? তাহলে 4,250 গুণ কত 3, কত হলো 12,750। তাহলে কনসিডারেশন হচ্ছে 12,750। তাহলে সরি, আমরা এটা ছিল, এটা মিনিমাম রেন্ট অফ 5th মান্থ হবে না, এটা ক্যালকুলেশন অফ
ক্যালকুলেশন অফ মিনিমাম রেন্ট অফ 5th মান্থ। তাহলে এটা হবে, এটা হচ্ছিল আমাদের পার মান্থ রেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার মান্থ। প্রতি মাসের রেন্ট হচ্ছে 4250। তো পঞ্চম মাসের জন্য কনসিডারেশন ছিল কত মাসের? কনসিডারেশন ফর 3 মান্থ, ঠিক না? 3 মান্থ হবে, 3 মান্থ কনসিডারেশন ফর 3 মান্থ হবে 4250 তাইলে সুতরাং সো মিনিমাম রেন্ট অফ 5th মান্থ কত হবে? জেনারেলি হচ্ছে 51,000, আর 3 মাসের টাকা যদি কনসিডার করা হয় 12,750 টাকা যদি কনসিডার করা হয় তাহলে কত থাকবে? থাকবে আর 51,000। তাহলে 51,000 মাইনাস 12,750 টাকা, কত থাকলো? 38,250। 38,250। তো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা। আবার বলছি, পঞ্চম মাসে 3 মাসের একটা স্ট্রাইক ছিল, তো এই কারণে 3 মাসের জন্য কনসিডার করা হবে। তো জেনারেলি বছরের জন্য 51,000 টাকা, তাহলে প্রত্যেক মাসের জন্য হচ্ছে 4,250। 51,000কে 12 দিয়ে ভাগ দিলে আমরা মাসের টাকাটা পেয়ে যাব। আর যেহেতু 3 মাস স্ট্রাইক ছিল, এই কারণে 3 মাসের জন্য কনসিডারেশন হবে 12,750 টাকা, এবং সুতরাং মিনিমাম রেন্ট কত হবে? 51,000 থেকে 12,750 বাদ দিলে যত থাকবে 38,250, এটাই হবে পঞ্চম বছরের মিনিমাম রেন্ট। তো আমি এত বড় করে ক্যালকুলেশন করে দেখালাম, তোমরা কিন্তু এত বড় করে না দেখালেও চলবে, ছোট্ট একটু করে দেখাই দিলা, না দেখাইলেও চলবে, ক্যালকুলেটরে করে ফেলো পুরোটা, করে জাস্ট এমনটা বসাই দিবা। তাহলে এখানে হবে 38,250 টাকা। আর এখানে এই মাসে তো আর কোনো ইয়ে হবে না, এই মাসের জন্য কত হবে? কত? 51,000। আগের মানে পূর্বের মাসগুলোতে যা ছিল এখানেও ঠিক তাই হবে। এবার আমরা শর্ট ওয়ার্কিং বের করব। তো দেখো, প্রকৃতপক্ষে রয়্যালিটি হওয়ার কথা কত? 26,000, আর এখানে মিনিমাম রেন্ট কত হলো? 51,000। তো মিনিমাম রেন্টের চাইতে অ্যাকচুয়াল রয়্যালিটি কম, তার মানে এই মাসে একটা শর্ট ওয়ার্কিং ঘাটতি আছে। কত টাকার ঘাটতি? ঘাটতিটা হচ্ছে 51,000 বিয়োগ 26,000 সমান কত? 25,000। তাহলে এই মাসে ঘাটতি হচ্ছে 25,000। এই মাসে ঘাটতি কত? 42,000, এবং অ্যাকচুয়াল রয়্যালিটি আর 51,000, তাহলে 9,000 টাকা এই মাসে ঘাটতি। 9,000 টাকা ঘাটতি। এই মাসে কত ঘাটতি? 5,000 টাকা ঘাটতি। এই মাসে কি ঘাটতি আছে শর্ট ওয়ার্কিং? না। এই মাসে অ্যাকচুয়াল রয়্যালিটি 68,000 আর মিনিমাম রেন্ট 51,000। এই মাসে পর্যাপ্ত টাকা হয়েছে, তাহলে এই মাসে কোনো ঘাটতি নাই। তারপরে এই মাসে মিনিমাম রেন্ট আমরা হিসাব করে দেখলাম 38,250, আর অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 48,000। তাহলে এই মাসেও আমাদের কোনো কি নাই, শর্ট ওয়ার্কিং নাই। তবে এই মাসে শর্ট ওয়ার্কিং নাই, তাহলে এই মাসেও আমাদের শূন্য। তারপরে দেখো এই মাসে শর্ট ওয়ার্কিং আছে কিনা। অ্যাকচুয়াল রয়্যালিটি 80,000 আর মিনিমাম রেন্ট 51,000। তো যেহেতু মিনিমাম রেন্ট কম, তাহলে এই মাসেও কোনো শর্ট ওয়ার্কিং নাই। তাহলে আবার বলছি, একটা জিনিস মনে রেখো, মিনিমাম রেন্টের থেকে যখন অ্যাকচুয়াল রয়্যালিটির টাকাটা বেশি হবে, সেটাই হবে শর্ট ওয়ার্কিং। যত টাকা বেশি হবে এই শর্ট ওয়ার্কিং এর ঘরে তত টাকাই বসানো হবে। তো এবার আমরা রিক্যাপ করব। দেখো, রিক্যাপ করার শর্তটা কি ছিল? যে মাসে ঘাটতি হবে তার পরবর্তী 3 মাসের মধ্যে উদ্ধার করতে পারবো আমরা। তো এই 25,000 টাকা উদ্ধার করতে পারবো
এই এই মাসে, এই মাসে এবং এই মাসে এই ৯,০০০ টাকা ঘাটতি উদ্ধার করতে পারবো এই মাসে, এই মাসে, এই মাসে, মানে পরবর্তী ৩ মাসে। এই ৫,০০০ টাকার ঘাটতি উদ্ধার করতে পারবো এই মাসে, এই মাসে, এই মাসে। ওকে, তাহলে দেখো প্রথম মাসে তো ঘাটতি রিক্যাপের প্রশ্নই আসে না, তারপরে দ্বিতীয় মাসেও ঘাটতি রিক্যাপের প্রশ্ন আসে না, তৃতীয় মাসেও ঘাটতি রিক্যাপের প্রশ্নই আসে না, চতুর্থ মাসে কিছু টাকা বেশি রয়্যালিটি হয়েছে, এই মাসে রিক্যাপ মানে উদ্ধার করা যাবে। কত টাকা উদ্ধার করা যাবে দেখো, ৬৮,০০০ এবং ৫১,০০০, তাহলে ৬৮,০০০ টাকা হিসাবে রয়্যালিটি আসছে আর মিনিমাম ছিল ৫১,০০০, তাইলে অতিরিক্ত আসছে ১৭,০০০। তো আমরা ১৭,০০০ টাকা এই মাস থেকে, সরি এই বছর থেকে উদ্ধার করতে পারবো। কত টাকা? ১৭,০০০ টাকা। দেখো আগে কত ছিল, আমাদের ঘাটতি আছে অনেক টাকাই, তাহলে আমরা পুরো ১৭,০০০ টাকাই উদ্ধার করতে, মানে উদ্ধার করে নেবো এখান থেকে। তো ১৭,০০০ টাকা রিক্যাপ করলাম। তারপরে এখানে একটা ব্যাপার লক্ষণীয়, খেয়াল করো। প্রথম বছরে ২৫,০০০ টাকা ঘাটতি ছিল, এই ২৫,০০০ টাকার ঘাটতি উদ্ধার করতে পারবো এই মাসে, এই মাসে, এই মাসে, পরবর্তী ৩ মাসে। তো এই ৩ মাসে ঘাটতি উদ্ধার করতে পারবো, তারপরে আর পারবো না। তাহলে এই ২৫,০০০ টাকার উদ্ধার করার সুযোগ শেষ হবে এই মাসে। তো এই মাসে ১৭,০০০ টাকা উদ্ধার করছি, সুযোগ শেষ, মানে আর কোনো সুযোগ নাই। এই ২৫,০০০ টাকা উদ্ধার করার আর কোনো সুযোগ নাই, এই মাসেই শেষ সুযোগ। তাহলে এই মাসে যদি আমরা ১৭,০০০ টাকা উদ্ধার করি, আরো কত হাজার টাকা উদ্ধারের বাকি থেকে যায় দেখো। টাকা হচ্ছে আমাদের ২৫,০০০ বিয়োগ ১৭,০০০। ২৫,০০০ টাকা ঘাটতি থেকে ১৭,০০০ টাকা উদ্ধার করলে আরো ৮,০০০ টাকা মানে থেকে যায়, যেটা আর উদ্ধার করা সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ এটার সুযোগ হচ্ছে এই ৩ মাস, এরপরে আর উদ্ধার করা সম্ভব হবে না। তাইলে শর্ট ওয়ার্কিং নট রিক্যাপড ৮,০০০ টাকা। এই ৮,০০০ টাকা এই মাসের, এই ৮,০০০ টাকা আর উদ্ধার করা সম্ভব না, শেষ। এবার আমরা এই মাসে উদ্ধার করব। এই মাসে কি উদ্ধার করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এই মাসেও মিনিমাম রেন্টের থেকে অ্যাকচুয়াল রয়্যালিটি বেশি। তাহলে কত বেশি দেখো, ৪৮,০০০ বিয়োগ ৩৮,২৫০, ৩৮,২৫০ কত হলো? ৯,৭৫০ টাকা। তো ৯,৭৫০ টাকা উদ্ধার করা সম্ভব। তা আমাদের তো ঘাটতি আর চেয়ে বেশি, এই যে ঘাটতি এখানে ৯,৫০০, তাহলে কত ছিল টাকাটা? ৯,৭৫০ টাকা এই মাসে আমরা উদ্ধার করতে পারবো। তাহলে লিখলাম, রিক্যাপ করলাম, ৯,৭৫০ টাকা। ৯,৭৫০ টাকা উদ্ধার করে ফেললাম, উদ্ধার করলাম। তাহলে এই উদ্ধারটা কার? তাহলে এই উদ্ধারটা হচ্ছে এই মাসের। দেখো এই ৯,০০০ টাকা আমার ঘাটতি, তাহলে এটার উদ্ধার করার সুযোগ এই মাসে, এই মাসে, এই মাসে। তাহলে আমরা যদি এই ৯,০০০ টাকার থেকে পুরো ৯,০০০ টাকায় উদ্ধার করতে পারলাম, আর এই ৫,০০০ টাকা থেকে কত উদ্ধার করতে পারবো? ৭৫০ টাকা উদ্ধার করতে পারবো। তাহলে ৭৫০ টাকা উদ্ধার করতে পারলে, মানে আমাদের উদ্ধার করার সুযোগ আছে ৯,৭৫০। তাইলে ৯,৭৫০ থেকে এই মাসের ঘাটতি উদ্ধার করলাম কত? ৯,০০০ টাকা। আরো থেকে গেল ৭৫০ টাকা। তাহলে এই ৭৫০ টাকা উদ্ধার হবে এই থার্ড ইয়ার থেকে। তাহলে ৫,০০০ টাকা থেকে, দেখো ৫,০০০ টাকা থেকে যদি কত? ৭৫০ টাকা, ৭৫০ টাকা উদ্ধার হয়, তাহলে আরো থেকে গেল ৪,২৫০ টাকা উদ্ধারের বাকি থেকে গেল। তো এটা আমরা মনে রাখবো, আরো আমাদের এই এই থার্ড ইয়ারের টাকা আরো ৪,২৫০ উদ্ধারের বাকি আছে। তাহলে টাকাটা কত না, এটা নোট করে রাখা দরকার। ৪,২৫০ আমি এখানে নোট করে রাখছি, ৪,২৫০ টাকা, এটা নোট করে রাখলাম। এবার দেখো এই মাসে ৮০,০০০ টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম হচ্ছে ৫১,০০০, তাহলে এই মাসেও উদ্ধার করা সম্ভব। তাহলে হিসাবটা আমরা করি, ক্যালকুলেটরটা কেটে গেছে। দেখো
রয়্যালিটি হচ্ছে ৮০,০০০ আর মিনিমাম হচ্ছে ৫১,০০০। তাহলে কত হলো? ২৯,০০০। তো ২৯,০০০ টাকা রিকাপ করার সুযোগ আছে, বাট আমরা রিকাপ করার দরকার কত টাকা? রিকাপ করার দরকার ৪,২৫০ টাকা। তাহলে ২৯,০০০ টাকা থেকে আমরা ৪,২৫০ টাকা রিকাপ করার সুযোগ যথেষ্ট আছে। তাহলে আমরা এই মাসে রিকাপ করতে পারবো কত? ৪,২৫০ টাকা। তো খেয়াল করো, এবার আমরা এখানে নট রিকাপের ঘরে আর কোনো টাকাই হচ্ছে না। এবার অ্যামাউন্ট পেয়েবলটা আমরা করব। অ্যামাউন্ট পেয়েবলের ক্ষেত্রে দেখো ১৩০০ টন, অ্যামাউন্ট পেয়েবলের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে ২৬,০০০ টাকা, মিনিমাম রেন্ট ৫১,০০০ টাকা, শর্ট ওয়ার্কিং ঘাটতি দিয়ে আমরা অ্যাটলিস্ট ৫১,০০০ টাকা ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে বা ফোনের মালিককে পরিশোধ করতে হবে। তো প্রথম বছরে আমাদেরকে পরিশোধ করতে হবে ৫১,০০০ টাকাই। দ্বিতীয় বছরেও ঘাটতি ছিল, তো ঘাটতি থাকে যে মাসে, সেই মাসে কিন্তু মিনিমাম রেন্টের টাকাটাই পরিশোধ করতে হয়। ঘাটতি ৯,০০০ আর রয়্যালিটি হচ্ছে ৪২,০০০। টোটাল এই ৫১,০০০ টাকাই পরিশোধ করতে হবে। তারপরের মাসেও ঘাটতি, তার মানে এই মাসেও ৫১,০০০ টাকায় পরিশোধ করতে হবে। তো এই মাসে কিছু টাকা বেশি আসছিল। এই মাসে আমরা হিসাব করে দেখছিলাম যে ১৭,০০০ টাকা বেশি ছিল, তো ৬৮,০০০ টাকা। ৫১,০০০ থেকে ৬৮,০০০ টাকা ১৭,০০০ বেশি। তো ১৭,০০০ বেশি ছিল, বাট বেশি হলে তো কি হবে, এই ১৭,০০০ টাকা আমরা পুনরুদ্ধার করে ফেললাম। তো যদি ১৭,০০০ টাকা ৬৮,০০০ টাকা থেকে যদি আমরা ১৭,০০০ টাকা উদ্ধার করে ফেলি, আর থাকবে ৫১,০০০, মানে মিনিমাম রেন্ট এখনো ৫১,০০০ টাকায় আমাদেরকে পরিশোধ করতে হবে মালিককে। কিভাবে পরিশোধ করবো বলবো যে ৬৮,০০০ টাকা আসছে, তার মধ্যে পুনরুদ্ধার মানে আগের ঘাটতি বাবদ ১৭,০০০ টাকা কেটে দিলাম, আর থাকলো ১৫,০০০ টাকা। ওকে, তারপরে দেখো এই মাসে মিনিমাম রেন্টের থেকে অ্যাকচুয়াল ইয়েটা বেশি আসছিল। কত বেশি আসছিল? ৯,৭৫০ বেশি আসছিল। তো বেশি আসছে, আমরা বেশিটা কেটে রেখে দিছি ক্ষতিপূরণের জন্য। তো মিনিমাম রেন্টের টাকাটাই আমরা কাকে দিব? ল্যান্ডলর্ডকে দিব। তাহলে এই মাসে হবে ৩৮,২৫০ টাকা। এখন একটা জিনিস দেখো, এখানে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি কত ছিল? ৮০,০০০ টাকা। তো ৮০,০০০ টাকা ছিল আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি। ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। তো এখান থেকে আমাদের ঘাটতি ফিল আপ করতে হবে কত? ৪,২৫০ টাকা, এর বেশি না। তো ৮০,০০০ টাকা থেকে যদি আমরা ৪,২৫০ টাকা ঘাটতি উদ্ধার করে নেই, তাহলে আরো কত থাকে? ৭৫,৭৫০ টাকা। তাইলে ৮০,০০০ টাকা এই বছরের রয়্যালিটি আসছে। আমরা ৪,২৫০ টাকা যদি এই ৪,২৫০ টাকা যদি কেটে দেই, কেটে দেওয়ার পরে আরো ৭৫,৭৫০ টাকা থাকে, এই টাকাটা দিতে হবে ল্যান্ডলর্ডকে। ৭৫,০০০ কত ছিল ভুলে গেলাম, তো ৭৫,৭৫০। তো হয়ে গেল আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালিটি। এবারে আমরা জাবেদা করব। ওকে, আমরা এখন এই অঙ্কের জাবেদাটা করব। তো ৬টা ইয়ারের জন্য ৬ বারে আমরা জাবেদাটা দেব। তো জাবেদা দেওয়ার ক্ষেত্রে আমি খুব সংক্ষিপ্ত নিয়মটা ফলো করব, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আর কি, সময় যাতে বাঁচে। তো খেয়াল করো, আমরা জাবেদা দেওয়ার ক্ষেত্রে অঙ্কগুলোকে এই যে অ্যানালাইসিসটাকে দুইটা ভাগে ভাগ করি। আজকে আমি একটু ভিন্ন রকম করে ভাগ করছি। এই দুইটাকে আমরা ডেবিট করি, এই দুইটাকে আমি ধরো লাল কালার দিয়ে দিলাম, আর এইগুলাকে ক্রেডিট করি, এইগুলাকে দিলাম ধরো নীল কালারটাই দিই। এখন দেখো, আমরা ফার্স্ট ইয়ারের জন্য জাবেদা দেব। ফার্স্ট ইয়ারের জন্য জাবেদা, প্রথম জাবেদাটা কি হবে? রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। আমরা দিচ্ছি রয়্যালিটি অ্যাকাউন্টস
মানে রয়্যালিটি অ্যাকাউন্টসকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। রয়্যালিটি অ্যাকাউন্টস ডেবিট 26,000। তারপরে হচ্ছে শর্ট ওয়ার্কিং মানে SW হচ্ছে তো এখানে SW শর্ট ওয়ার্কিং ডেবিট হচ্ছে 25,000 এবং এই দুইটা মিলে হলো আমাদের ক্রেডিট টাকা হচ্ছে ল্যান্ডলর্ড কোনটা? ল্যান্ডলর্ড হচ্ছে এই অ্যামাউন্ট পেয়েবলটা। ল্যান্ডলর্ড ক্রেডিট হচ্ছে 51,000। আমি অ্যালার্ট দিয়ে প্রকাশ করছি, তোমরা যে কোনো একটা আনুমানিক ধরে নিও আর কি। সরি, তোমরা তো যদি জাবেদা চাই তোমরা তো ফুল ফর্ম লিখতে হবে। রয়্যালিটি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে রয়্যালিটি অ্যাকাউন্টস লিখতে হবে, শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে শর্ট ওয়ার্কিং লিখতে হবে। বাট আমি জাস্ট সংক্ষিপ্ত করে এখন তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু একবার বড় করে দেখাচ্ছি, বারবার বড় করে লিখে দেখানোর প্রয়োজন পড়ে না। ওকে, এটা হচ্ছে প্রথম জাবেদা। তো এটা হলো আমাদের প্রথম জাবেদা। এবার আমরা দ্বিতীয় জাবেদাটা দেব। সেকেন্ড জাবেদা কি? এই ল্যান্ডলর্ডকে আমরা পরিশোধের জন্য জাবেদা দেব। তো ল্যান্ডলর্ডকে পরিশোধ করে দিলে ল্যান্ডলর্ড ক্রেডিট আছে, ল্যান্ডলর্ড হয়ে যাবে ডেবিট। 51,000 টাকা এবং আর পরিশোধ করব ক্যাশ অথবা ব্যাংক থেকে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশের ব্যাংক হচ্ছে তাও 51,000। শেষ আমাদের সেকেন্ড জাবেদা। আমরা শুধু সিবি দিলেই হয়তো, এখানে আমি সিবি দিয়েই করব পরবর্তীতে, সিবি ক্যাশ এন্ড ব্যাংক। ঠিক আছে, তারপরে আমরা এই রয়্যালিটি অ্যাকাউন্টসকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তো রয়্যালিটি অ্যাকাউন্টস ডেবিট আছে, যদি ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করি তাহলে ইনকাম স্টেটমেন্টটা ডেবিট হবে কত টাকা? 26,000। ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে 26,000 এবং যেহেতু রয়্যালিটিকে নিচ্ছি, এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে নিচ্ছি, সেহেতু এই রয়্যালিটিটা ডেবিট ছিল, এটা হয়ে যাবে ক্রেডিট 26,000 টাকা। হয়ে গেল আমাদের সেকেন্ড ইয়ারের জাবেদা। এবার আমরা থার্ড ইয়ারের জাবেদা দিব, সরি সেকেন্ড ইয়ারের জাবেদা দিব। সেকেন্ড ইয়ার, দেখো সেকেন্ড ইয়ারও সেম কাজ, রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। তারপর আচ্ছা করি, রয়্যালিটি ডেবিট হচ্ছে 42,000 টাকা। তারপরে SW ডেবিট হচ্ছে 9,000 টাকা এবং আমাদের ল্যান্ডলর্ড ক্রেডিট হচ্ছে 51,000 টাকা। এবার এই জাবেদাটা থেকে বাকি দুটা জাবেদা আমরা দেব। তো ল্যান্ডলর্ডকে এখন পরিশোধের জাবেদা দেব। তাহলে ল্যান্ডলর্ডকে যদি পরিশোধের জাবেদা দেই, তাহলে ল্যান্ডলর্ড ক্রেডিট ছিল, এখন হয়ে যাবে ডেবিট 51,000 এবং সিবি মানে ক্যাশ এট ব্যাংক হয়ে গেল ক্রেডিট 51,000 টাকা। শেষ আমাদের সেকেন্ড জাবেদা। এবার আমরা থার্ড জাবেদাটা দেব। থার্ড জাবেদাটা কি হবে? এই রয়্যালিটি অ্যাকাউন্টসকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তারপরে তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট 42,000, তারপরে যেহেতু কাকে নিচ্ছে আমরা, রয়্যালিটিকে নিচ্ছে, তাহলে রয়্যালিটিটাকে ডেবিট করতে হবে 42,000। শেষ, সেকেন্ড ইয়ার জাবেদা হয়ে গেল। এবার থার্ড ইয়ারও একই রকম জাবেদা।
দেখো এই থার্ড ইয়ারের জাবেদাটা দিব এখন। থার্ড ইয়ারের প্রথম জাবেদাটা কি হবে? রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। তাহলে রয়্যালিটি শুধু আর দিই, রয়্যালিটি ডেবিট কত টাকা? 46,000 টাকা। 46,000 টাকা থার্ড ইয়ার রয়্যালিটি 46,000 টাকা। তারপরে থার্ড ইয়ারের শর্ট ওয়ার্কিং ছিল, খেয়াল করো ডান পাশেই আছে এই যে 5,000 টাকা, 5,000 টাকা শর্ট ওয়ার্কিং। আর বাকিটা হলো ল্যান্ডলর্ড ক্রেডিট। ল্যান্ডলর্ড ক্রেডিট হচ্ছে এই 51,000 টাকা, 51,000 টাকা হয়ে গেল আমাদের। ওকে, এবার দেখো আমরা এবার ল্যান্ডলর্ডকে পরিশোধের জাবেদা দেব। এলআর, এটা ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করে ফেললাম 51,000, এলআর ডেবিট। তারপরে ক্যাশেট ব্যাংক ক্রেডিট, ক্যাশেট ব্যাংক 51,000 শেষ। দ্বিতীয় জাবেদা, এবার দ্বিতীয় জাবেদা হচ্ছে এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করবে। রয়্যালিটি ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করলে ইনকাম স্টেটমেন্টটাকে ডেবিট করতে হবে 46,000 টাকা, এবং এই 46,000 টাকা ডেবিট করলাম। আর এটাকে রয়্যালিটি ডেবিট ছিল, এখন রয়্যালিটিকে ক্রেডিট করে দেবো 46,000 টাকা। ওকে, হয়ে গেল থার্ড ইয়ারের সম্পূর্ণ জাবেদা হয়ে গেল আমাদের। এবার দেখো থার্ড ইয়ারের জাবেদা শেষ, এবার আমরা ফোর্থ ইয়ারের জাবেদা দেব। ফোর্থ ইয়ারের জাবেদা দিব, কি হবে তাহলে? দেখো ফোর্থ ইয়ারের জাবেদাটা হবে, এই পাশটা হচ্ছে ডেবিটের, তাহলে রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং রিকাভড ক্রেডিট, তারপরে ওকে জাবেদাটা কি দিব? রয়্যালিটি ডেবিট এবং শর্ট ওয়ার্কিং রিকাভড ক্রেডিট। রিকাপ লেখা হয় না, শর্ট ওয়ার্কিংই লেখা হয়। শর্ট ওয়ার্কিং যদি হয় তাহলে এটাকে ডেবিট করা হয়, শর্ট ওয়ার্কিং যদি হয় তাহলে এটাকে ডেবিট করা হয়, শর্ট ওয়ার্কিং যদি উদ্ধার করা হয় তাহলে শর্ট ওয়ার্কিংকে ক্রেডিট করা হয়। তো এটাও শর্ট ওয়ার্কিং, এটাও শর্ট ওয়ার্কিং, এটা ডেবিট হবে আর এটা ক্রেডিট হবে। আর তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারো এটার কি হলো? এটার জাবেদাটা আমরা পরে দেব, এটার জাবেদাটা সম্পূর্ণ আলাদা করে দেব। নট রিক্যাপ, শর্ট ওয়ার্কিং যদি রিক্যাপ্ট না হয়, নট রিক্যাপ্ট হয়, তাহলে এটা আমরা পরে দেব, ঠিক আছে? তাহলে এখন ফোর্থ ইয়ারের প্রথম জাবেদাটা কি হবে? রয়্যালিটি হবে ডেবিট, এটা হচ্ছে হচ্ছে 68,000 টাকা। তো রয়্যালিটিকে ডেবিট করলাম, তারপরে যেহেতু শর্ট ওয়ার্কিং রিকাপ হচ্ছে তাহলে শর্ট ওয়ার্কিংটা এখন ক্রেডিট হবে। শর্ট ওয়ার্কিং এসডব্লিউ, শর্ট ওয়ার্কিং ক্রেডিট কত টাকা? এটা শর্ট ওয়ার্কিং রিকাপ হচ্ছে 17,000 টাকা। তারপরে ল্যান্ডলর্ড, বাকি থাকলো ল্যান্ডলর্ড, তাহলে ল্যান্ডলর্ড ক্রেডিট হচ্ছে 51,000 টাকা হয়ে গেল আমাদের প্রথম জাবেদা। এবার এটার জাবেদা কিন্তু আমরা একটু পরে করব, রিক্যাপের জাবেদা, সরি নট রিক্যাপ যেটা, এটা
পরে করব, মানে এটাকে আমরা একটা ক্ষতি হিসাবে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করার জন্য একটা জাবেদা দেবো আর কিছু না, এটা সবার শেষে করব। তো এখন আগের মতোই এটার জাবেদাটা আরেকবার বলছি। এটা হচ্ছে রয়্যালিটি, এটা ডেবিট, তারপরে রিকাভড শর্ট ওয়ার্কিং এটা ক্রেডিট, এবং অ্যামাউন্ট পেয়েবল এটা ল্যান্ডলর্ড এটা ক্রেডিট। তো এখানে যে জিনিসটা লক্ষণীয় এটা হচ্ছে যে যদি রিকাভড হয় এটাকে শর্ট ওয়ার্কিং বলা হবে। অর্থাৎ শর্ট ওয়ার্কিং যখন যে বছরে ঘাটতি শর্ট ওয়ার্কিং হয়, ঘাটতি দেখা দেয়, সে বছরে এটাকে আমরা শর্ট ওয়ার্কিং হিসাবে ডেবিট করি, আর যে বছরে উদ্ধার হয় সে বছরে শর্ট ওয়ার্কিংটাকে আমরা ক্রেডিট করি। এটাই আরেকবার বলে নিলাম তোমাদের বোঝার জন্য। এবার দেখো আমরা কি করব, এই ল্যান্ডলর্ডকে পরিশোধ করব। তো ল্যান্ডলর্ডকে পরিশোধের জাবেদা দিলে ল্যান্ডলর্ড ডেবিট হয়ে যাবে ৫১,০০০ টাকা, এবং ক্যাশের ব্যাংক ক্রেডিট হয়ে যাবে ৫১,০০০ টাকা। শেষ দ্বিতীয় জাবেদা। এবার আমরা তৃতীয় জাবেদাটা দেব, সেটা হচ্ছে এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর। রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর হলো রয়্যালিটি ডেবিট আছে, এটা হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম স্টেটমেন্টটা ডেবিট হবে। ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে ৬৮,০০০ টাকা, এবং রয়্যালিটি রয়্যালিটিকে তো ইনকাম স্টেটমেন্টে নিচ্ছে, তো রয়্যালিটিটা ক্রেডিট হবে ৬৮,০০০ টাকা। ওকে, শেষ। এখন যে ইয়ারে রিক্যাপ থাকবে, যদি রিক্যাপ থাকে রিক্যাপের জন্য একটা জাবেদা দিতে হবে আলাদা করে। তাহলে শর্ট ওয়ার্কিং যদি রিক্যাপড না হয় তাহলে শর্ট ওয়ার্কিংকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করবো। এটা একটা ক্ষতি, ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করলে ইনকাম স্টেটমেন্টটা ডেবিট হবে, আর যেহেতু এটাকে স্থানান্তর করছি তার এই কারণে শর্ট ওয়ার্কিংটা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ শর্ট ওয়ার্কিংটা একটা ক্ষতি ডেবিট, তো ক্ষতিটা ডেবিট অবস্থায় আছে, ডেবিটটাকে যদি আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাই তাহলে ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করবে, আর এটা নিজে ডেবিট ছিল এটা ক্রেডিট হয়ে যাবে। শর্ট ওয়ার্কিং ক্রেডিট হলো কত, ৮,০০০ টাকা। শেষ আমাদের দেয়ার জাবেদাটা শেষ। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, তোমরা হয়তো জানার তো কথাই, মানে আমি তো কিন্তু রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, ক্রেডিট ডেবিট কথাগুলো লিখছি না। ক্রেডিট ডেবিট কথাগুলো বোঝায় যেটা এই পাশ থাকে এটা হচ্ছে ডেবিট, আর যেটা একটু স্পেস দিয়ে পরে লেখা হয় এটাকে ক্রেডিট হিসাবে ধরা হয়। তোমরা ডেবিট ক্রেডিট না লিখে এভাবে লিখলেও কিন্তু হবে। তবে পরীক্ষার হলে কিন্তু যদি জাবেদা চায় তাহলে জাবেদা এইভাবে লিখে দিলে হবে না, জাবেদা ফুল ফর্মে লিখে কারণ সহ দিয়ে তারপরে জাবেদা করে দেখাতে হবে। তো ফোর্থ ইয়ারের পরে আমরা এখন ফিফথ ইয়ারের জাবেদা দেব। দেখো ফিফথ ইয়ারের প্রথম জাবেদাটা কি হবে, ফিফথ ইয়ারের জাবেদা হবে রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। দিচ্ছি জাবেদাটা, রয়্যালিটি ডেবিট কত ছিল এটা, ৪৮,০০০ টাকা, ৪৮,০০০ টাকা রয়্যালিটি ডেবিট, এবং শর্ট ওয়ার্কিং যেটা উদ্ধার হলো কত টাকা, এই মাসে উদ্ধার হলো ৯,৭৫০ টাকা। তাহলে এটা রিকাভড হয়েছে, এই কারণে শর্ট ওয়ার্কিংটা ক্রেডিট করব ৯,৭৫০ টাকা। তাহলে শর্ট ওয়ার্কিং ক্রেডিট, এবং আরেকটা হলো এটা হচ্ছে ল্যান্ডলর্ড ক্রেডিট। এটা ল্যান্ডলর্ড ক্রেডিট কত হবে, ফিফথ ইয়ারের ল্যান্ডলর্ড হচ্ছে ৩৮,২৫০, এই টাকাটা ৩৮,২৫০ টাকা। তো প্রথম বছরের পঞ্চম বছরের প্রথম জাবেদা দেওয়া হলো, এবার এটা দেখে দেখে বাকি জাবেদাগুলো দেব। খেয়াল করো, ল্যান্ডলর্ডকে পরিশোধ করবো, ল্যান্ডলর্ড ক্রেডিট আছে, ল্যান্ডলর্ড হয়ে যাবে ডেবিট, ডেবিট ৩৮,২৫০ টাকা, ৩৮,২৫০ টাকা, এবং ক্যাশের ব্যাংক ক্রেডিট হয়ে যাবে তাও ৩৮,২৫০ টাকা। এবার এটা শেষ হলো, আর রইলো এই রয়্যালিটিকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তাহলে কি হবে, রয়্যালিটি ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করলে
ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে 48,000 এবং আর কি হবে সরি আমরা যেহেতু রয়্যালিটি কিনেছি তার রয়্যালিটি ক্রেডিট হবে 48,000 টাকা। ওকে, আমাদের 5th ইয়ারের জাবেদা শেষ। এখন আমরা 6th ইয়ারের জাবেদা দেব, 6th ইয়ার। তো একই রকম জাবেদাই হবে 6th ইয়ারে। 6th ইয়ার একদমই ইজি আগেরটার মতো। তাহলে এটার জন্য রয়্যালিটিকে ডেবিট করব। রয়্যালিটি ডেবিট হবে 80,000 টাকা। তারপরে শর্ট ওয়ার্কিং রিক্যাপ হয়েছে, তাহলে শর্ট ওয়ার্কিং ক্রেডিট হবে 4,250 টাকা, 4,250 টাকা। তারপরে আর রইল ল্যান্ডলর্ড ক্রেডিট হবে কত টাকা, এই 75,750 টাকা, 75,750 টাকা। ওকে, হয়ে গেল আমাদের প্রথম জাবেদা। এটা দেখে আমরা আরো বাকি দুইটা জাবেদা দিয়ে দেব। তো ল্যান্ডলর্ড ডেবিট, ল্যান্ডলর্ডকে পরিশোধ করব। পরিশোধের জন্য ল্যান্ডলর্ডকে ক্রেডিট করব 75,750 টাকা। আর ক্যাশের ব্যাংক ক্রেডিট করব, এটা হচ্ছে কত টাকা হবে, একই টাকা 75,750 টাকা। হয়ে গেল আমাদের দ্বিতীয় জাবেদা। এবার আমরা তৃতীয় জাবেদাটা দেব। এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। ইনকাম স্টেটমেন্টটা তাহলে ডেবিট হয়ে যাচ্ছে, এটা হবে 80,000 টাকা, 80,000 টাকা। এবং রয়্যালিটিটা তাহলে ক্রেডিট হবে, এটা হবে 80,000 টাকা। শেষে আমাদের জাবেদা দেয়া কিন্তু হয়ে গেল কমপ্লিট। এখন আরো অঙ্ক আছে, এগুলাতে অনেক ক্রিটিক্যাল নিয়ম টিয়ম আছে। ক্রিটিক্যাল বলতে এরকমই, হয়তো বন্ড রাখবে, বন্ডটা এরকম হবে, এরকম পেজ করছে। এটার চাইতে আর বেশি কঠিন আর অঙ্ক দেখছি না। তারপরেও তোমরা বই থেকে চর্চা করলে আরো কিছু অঙ্ক যদি করো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা হলে নোট করো, তোমাদের কাছের কোনো স্যারকে জিজ্ঞাসা করো, সেটাই বেটার হবে। আর না হলে আমি তো আছি, কিন্তু আমি তো আর সবসময় অ্যাভেলেবল না, ডাকলেই আমাকে পাবা না। তো এই কারণে তোমরা তোমাদের কোনো স্যার বা বড় ভাইকে দেখিয়ে নাও যদি কোনো প্রবলেম হয়। আর আরেকটা ব্যাপার, এখানে আমি এখন খতিয়ান করাটা দেখাবো। ও হ্যাঁ, আরেক রকমের অঙ্ক কিন্তু আছে। রয়্যালিটি অ্যাকাউন্টের মধ্যে সাব রয়্যালিটি নামে একটা আছে, অংশ আছে, ওইটা আমি তোমাদেরকে পরে করাবো। সাবরেন্ট বা সাবরেন্টই মনে হয় বলা হয়, ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আপাতত এটাই করো, ওটাও একদম ইজি, এটার মধ্যে জাস্ট একটু হালকা একটু ডিফারেন্স আছে।